আমরা যদি যুগগুলোকে দেখি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের যুগগুলোকে যদি আমরা দেখি, ইংরাজি সাহিত্যের ইতিহাসের যুগগুলোকে দেখি, তাহলে সব থেকে প্রথমে মানে আমাদের পড়াশোনার দিক থেকে কোর্সে, ঠিক আছে, শুরু হয় অ্যাংলো স্যাক্সন দিক। অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হচ্ছে এবং 1066-এ শেষ হচ্ছে। যেখানে আমরা অ্যাংলো স্যাক্সন যুগ যদি পড়ি, ওখানে আমরা বিউল্পের মতো মহাকাব্য পাই, ওখানে কিং অ্যালফ্রেডের মতো মহান রাজা পাই, ওখানে কেডমন, সিনিউল এই সমস্ত রাইটার পাই, ঠিক আছে। ওখানে আমরা অ্যালফ্রিড, উলস্টান এই সমস্ত বিষয় পাই, আমরা হিরোইক পোয়েম পাই, রিলিজিয়াস পোয়েম পাই, আমরা এলিজি পাই, ক্রনিক্যালস পাই। এইটা হলো অ্যাংলো স্যাক্সন যুগ এক কথায়। এবং অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আমাদের, রাইট। তারপরে 1066 আসছে। 1066 আসা মাত্র আমরা দেখতে পেলাম ফ্রেঞ্চ যুগ শুরু হয়ে গেল। ফ্রান্স থেকে একজন জমিদার এলেন, ডিউক অফ নরম্যান্ডি, ঠিক আছে, উইলিয়াম দ্য কনকারার যার নাম ছিল, বা উইলিয়াম দ্য ফার্স্ট, বুঝতে পারলে। উনি এলেন ডিউক অফ নরম্যান্ডি এবং অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজাকে পরাজিত করে, অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজা ছিল কিং হ্যারোল্ড। কি নাম ছিল? কিং হ্যারোল্ড। তাকে পরাজিত করে 1066-এ ফ্রান্সের জমিদারটা দখল করে বসলো। এবং সেখান থেকে আমরা ফ্রেঞ্চ এজ শুরু করছি, যেটাকে আমরা নর্থম্যান, এটা তো নর্থ থেকে এসেছিল, তো সেই জন্য এদিকে নর্থম্যান বলা হতো। সেই নর্থম্যান থেকে হয়ে গেল নরম্যান। কি হয়ে গেল? নরম্যান। তাহলে এই হলো নরম্যান যুগ। নরম্যান যুগ চললো, উন্নতি হলো, লেখাজোকা হলো, উন্নতিই হয়েছিল, অবনতি হয়নি এই যুগটাতে। এবং লেখার মধ্যে আমরা কী পাই? অ্যালিটারেটিভ রোমান্স পাই এই যুগটাতে। এবং কি পাই? ম্যাটেরিক্যাল রোমান্সেস পাই, ঠিক আছে। অ্যালিটারেটিভ পোয়েম পাই, ম্যাটেরিক্যাল রোমান্সেস পাই, পেয়েছি কিনা? আর কি পাই? রিলিজিয়াস পোয়েম পাই। কি পেয়েছি? রিলিজিয়াস পোয়েম, এই সমস্ত লেখাজোকা পেয়েছি। আর কি, এই যুগটা যেটা ছিল, এই যুগটা যেটা ছিল সেটা একটা অসাধারণ সুন্দর যুগ ছিল। তাহলে আমরা দেখলাম অ্যাংলো নরম্যান যুগ শুরু হয়ে গেল। অ্যাংলো নরম্যান যুগ মানে 1066। 1066-এ সাহিত্যের উন্নতি হয়েছিল, দেশের উন্নতি হয়েছিল। ফ্রান্সের লোকজন ছিল, ফ্যাশনেবল লোকজন ছিল, এবং এরা সামাজিক দিক থেকেও কিছু পরিবর্তন এনেছিলেন। সামন্ততান্ত্রিক প্রথা, ফিউডাল সিস্টেম এনেছিলেন, ঠিক আছে। সমাজে রীতিনীতিগুলোকে ঢেলে সাজিয়েছিলেন, নিজেদের মতো করেছিলেন, নিজেদের অনুগত লোকেদের সিংহাসনে মানে ক্ষমতার পজিশনে বসিয়েছিলেন, এবং যারা দেশীয় জমিদার ছিল তাদের ক্ষমতাচ্যুত করা হলো। এই জিনিসগুলো করেছিলেন এরা, যেটা যে কোনো রাজ্য পরিবর্তনের সময়ই হয়ে থাকে, বুঝতে পারলে কিনা? হয়ে থাকে ওটা। এরপরে এলো চসার যুগ। কার যুগ আসছে? চসার, জিওফ্রে চসার। জিওফ্রে চসারের যুগটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। চসারের প্রথম যুগ ফ্রেঞ্চ যুগ বলি, চসারের দ্বিতীয় যুগ যাকে ইটালিয়ান যুগ বলি, আর 3 নম্বর যুগটাকে আমরা বলি ইংলিশ এজ। ফার্স্ট এজ, সেকেন্ড এজ, থার্ড এজ। প্রথম যুগটা যেটা ফ্রেঞ্চ এজ ছিল, সেখান থেকে লিখলেন দ্য রোমান্ট অফ দ্য রোজ, রোমান ডি লা রোজ থেকে নকল করে অনেক কিছু লিখেছিলেন, তার মধ্যে একটা বললাম আমি। ইটালিয়ান যুগে যদি আমরা দেখি, চসার কি লিখলেন? দ্য হাউস অফ হেন্স, কি বলো, দ্য পার্লামেন্ট অফ হাউস। তারপর হচ্ছে তোমার আর কি ছিল জানো? বলো, অনেকগুলোই তো লিখেছে। ট্রোইলাস ক্রিসিডা, ট্রোইলাস ক্রিসিডা নয় কিন্তু, ঠিক আছে। আর কি লিখেছিলেন কে বলতে পারবে? আমাকে দেখে বলতে হবে, ভুলে গেছে। হ্যাঁ, ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা, লিজেন্ড অফ গুড উইমেন, দ্য হাউস অফ ফেম, পার্লামেন্ট অফ হাউস, এইগুলো সব লিখেছিলেন কোন যুগটাতে? ইটালিয়ান যুগটাতে। এরপর চসারের শেষ যুগটা এলো, যেটা হলো তার ইংলিশ যুগ। এখানে তিনি আসল লেখাটা লিখলেন। তার আসল লেখাটার নাম ছিল দ্য ক্যান্টারবেরি টেলস। এখানে আমরা দেখতে পাই এটা একটা মোটা সোটা বড় সড়ো বই, ক্যান্টারবেরি টেলস। এই ক্যান্টারবেরি টেলসে আমরা দেখতে পাই 28 + 1 29 জন পূর্ণার্থী পূর্ণ অর্জনের জন্য বেরিয়ে গেছে। এবং পূর্ণ অর্জনের জন্য যখন বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম যে ওরা একটা ট্যাবার্ড ইন নামক একটা ইনে দাঁড়াচ্ছে। ওরা ঠিক করছে যাবার সময় 2টো করে গল্প বলবো, আসবার সময় 2টো করে গল্প বলবো, এবং এই করে আমরা প্রচুর গল্প পাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা হচ্ছে বিষয়টা। এটা আমরা ক্যান্টারবেরি টেলসে দেখতে পাচ্ছি, রাইট। চসার ছাড়াও এই যুগে আরও কিছু লেখক ছিলেন, তো তাদের নামগুলো একবার উল্লেখ করা দরকার। যেমন উইলিয়াম ল্যাংল্যান্ড বিশেষ উল্লেখযোগ্য, জন গাওয়ার বিশেষ উল্লেখযোগ্য। উইলিয়াম ল্যাংল্যান্ডের পিয়ার্স দ্য প্লাউম্যান তো অত্যন্তই গুরুত্বপূর্ণ লেখা, এটা আমাদের চসার যুগে দেখতে হবে। তাছাড়া স্কটিশ চসারিয়ান ছিলেন, ইংলিশ চসারিয়ান ছিলেন, তাদের নামগুলো একবার উল্লেখ করা যেতেই পারে। তো এইভাবে চসার যুগ শেষ হলো। চসার যুগের পর আমরা পাচ্ছি রেনেসাঁ যুগ।
ইটালিতে নবজাগরণ ঘটে গেল। রেনেসা মানে নবজাগরণ, নবজাগরণ মানে পুনরায় জেগে ওঠা। ক্লাসিক্যাল যুগে যেটা ছিল, গ্রিক রোমান যুগে যেরকম সবাই উন্নত ছিল, এই রেনেসা যুগে আবার সবাই উন্নত হতে শুরু করলো। সো সেই জন্য এটাকে বলা হয় রেনেসা, নবজাগরণ। এই যুগের বিখ্যাত বিভিন্ন ব্যক্তি এসেছিলেন, তাদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির নাম উল্লেখযোগ্য, মাইকেল অ্যাঞ্জেলোর নাম উল্লেখযোগ্য, এরকম করে অনেক ব্যক্তি এসেছিলেন। তবে তার প্রভাবটা ইটালি ছিল কেন্দ্রবিন্দু, কিন্তু তার প্রভাবটা ইংল্যান্ডে হলো। এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, সেটা হলো ছাপাখানার আবিষ্কার। যখন এই ছাপাখানা আবিষ্কার হলো, হাজার হাজার লাখো লাখো বই প্রকাশিত হতে লাগলো। এর আগে পর্যন্ত বই ঘরে রাখা একটা বড় স্ট্যাটাস সিম্বল ছিল, মানে লোকের বাড়িতে থাকতো না, ঘরে মার্সিডিজ রাখার মতো থাকতো, বুঝতে পারলে? কিন্তু এই যে ছাপাখানা যখন আবিষ্কার হয়ে গেল, প্রচুর বই ছাপাও হতে লাগলো, প্রচুর মানুষ বই পড়তেও লাগলো। তার মানে কি জ্ঞানের সৃষ্টি হলো, জ্ঞানটা ছড়িয়ে পড়লো। যেমন আজকের যুগে হয়েছে, আজকে চ্যাট জিপিটির যুগে, গুগলের যুগে, ঠিক আছে, আজকে এটা জ্ঞানের যুগ বটে, তোমার কাছে কোনো ডাউট নেই। ইচ্ছা শক্তির অভাব থাকলে আলাদা গল্প, কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে, গুগল, ইউটিউব, চ্যাট জিপিটির মাধ্যমে তুমি যে কোনো জিনিস শিখে নিতে পারো। ইভেন রকেট সায়েন্সও শেখা সম্ভব কিছুটা, বুঝতে পারলে? কিসের জন্য? এইটা একটা রেনেসারি 2.0 চলছে বলতে পারিস এই যুগটা, ঠিক আছে? তার কারণ এইটাও একটা জ্ঞানেরই যুগ চলছে। কারণ জ্ঞানের কোনো এমন জিনিস নেই যে তুই জানতে পারবি না, তোর কাছে সব কিছু আছে, ইউ হ্যাভ ইচ অ্যান্ড এভরি টুলস, রাইট? তো সেই যুগটা ওই রকম একটা যুগ চলে এসেছিল, রেনেসা যুগ। তার প্রভাব ইংল্যান্ডেও পড়লো, ছাপাখানার আবিষ্কার হলো, ক্যাকস্টোন, ছাপাখানাতে প্রচুর ছাপাছাপি হতে লাগলো। জার্মানির গুটেনবার্গে হয়েছিল মূলত, ঠিক আছে, কিন্তু তারপর ইংল্যান্ডের ক্যাকস্টোনে, ঠিক আছে, ক্যাকস্টোন ছাপাখানা আবিষ্কার করলেন, চালাতে শুরু করলেন, প্রচুর ছাপাছাপি হলো, অনেক বই প্রকাশিত হলো। এই সময় ইউনিভার্সিটি তৈরি হলো, বড় বড় সব তাবর ইউনিভার্সিটি এই যুগে এসছে। সেই জায়গায় আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা পাই, কেমব্রিজ ইউনিভার্সিটির কথা পাই। সেখান থেকে সব পণ্ডিত ব্যক্তিরা এই যুগে বেরিয়ে এসেছিলেন। সেই পণ্ডিত ব্যক্তিদের নামগুলো আমাদের মনে রাখতে হবে। তাদের মধ্যে মার্লো ছিল বিশেষ উল্লেখযোগ্য। কে ছিল? মার্লো ছিল বিশেষ উল্লেখযোগ্য। তো এইটা হলো রেনেসার যুগটা, বুঝতে পারলে? এই রেনেসার যুগে লিলি, পিলি, ন্যাস, মার্লো, কিড, এই সমস্ত লেখকগুলো বেরিয়েছেন। ক্রিস্টোফার মার্লো কিন্তু মেন ছিলেন। ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টার যখন আমরা রিড করি, বা এডওয়ার্ড দ্য সেকেন্ড যখন আমরা রিড করি ক্রিস্টোফার মার্লোর, তখন আমরা বুঝতে পারি যে সাহিত্য কি পর্যায়ে পৌঁছে গেছে এই যুগে আসতে না আসতে। যে নাটকগুলো যে লেখা হচ্ছিল, সেটা কোনো অংশে এলিজাবেথান যুগের নাটকের থেকে কম ছিল না, মানে অসাধারণ সুন্দর নাটক ছিল। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, হঠাৎ করে ক্রিস্টোফার মার্লো মারা যাচ্ছেন কম বয়সে, মানে তাকে মার্ডার করা হয়েছিল ক্রিস্টোফার মার্লোকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন যুগ আসছে, যে যুগটাকে আমরা এলিজাবেথান যুগ বলি, বা শেক্সপিয়ারিয়ান এজ বলি, বা এলিজাবেথ, যেটা আজকের আলোচ্য বিষয়। তাহলে আমি শেক্সপিয়ার এজটাই আজ পড়াবো, কিন্তু তার যে রূপরেখাটা, যে এইটা দিয়ে পার হয়ে এসছে, সেইটার একবার স্টোরি লাইনটা টেনে দিলাম, সো দ্যাট ইউ ক্যান রিলেট ইট। আরেকটাও প্রশ্ন আসছে অনেক সময় যে এলিজাবেথান যুগের আগের যুগ কি ছিল, তখন স্বাভাবিকভাবে রেনেসা যুগের কথাটা তোমরা বলছো, ক্লিয়ার না ক্লিয়ার নয়? তো এলিজাবেথান যুগ যখন শুরু হলো, রানী এলিজাবেথ সিংহাসনে বসলেন। কে বসলেন? রানী এলিজাবেথ সিংহাসনে। তখন ইংরেজদের যে পলিটিক্স চলছে, রাজনীতির, কারণ রানী এলিজাবেথ নিঃসন্তান হয়ে মারা গেছেন। রাজা বা রানী যদি নিঃসন্তান হয়ে মারা যায়, সব থেকে বড় সমস্যা কি হয় জানো? যে সিংহাসনে কে বসবে, ওটা একটা ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে যায়। প্রত্যেকটা জমিদারই বলে আমি রাজা হব, কিন্তু তা যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রানী এলিজাবেথ সিংহাসনে বসছেন। তার কারণ রানী এলিজাবেথের আগে যে রাজাটা ছিলেন, তিনি নিঃসন্তান ছিলেন না, কিন্তু তার অনেকগুলো সন্তানই ছিল, বুঝতে পারলে? সন্তান বা ছেলে মেয়ে ছিল, উত্তর কথাটা ঠিক হলো না বোধহয়, ঠিক আছে? তো তার যে রাজাটা ছিলেন সিংহাসনে, তার প্রথম কথা হচ্ছে স্ত্রী ছিল, তার রানী ছিল, উপরানী ছিল, গার্লফ্রেন্ড ছিল, বুঝতে পারলি? প্রেয়সী ছিল, এবং তাদের ছেলেমেয়েরা ছিল। তো বৈধ দাবিদার এবং অবৈধ দাবিদার প্রচুর ছিল। তো এদের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়ে গেল যখন সিংহাসন ফাঁকা হলো। কিন্তু তুই জেনে রাখ, এতগুলো কন্টেন্ডার, এদের মধ্যে থেকে একটা মেয়ে কিন্তু সিংহাসনে বসেছিল, কুইন অ্যান। কি নাম? কুইন অ্যান। কিন্তু আবার ইন্টারনাল পলিটিক্স হলো, কুইন অ্যান বদমাইশও করেছিল কিছু কিছু জিনিস, ঠিক আছে? কুইন অ্যানের শিরচ্ছেদ করা হয়েছিল, কুইন অ্যানকে কেটে ফেলা হলো, বুঝতে পারলে? কুইন অ্যানকে মেরে ফেলা হলো, এবং তারপরে রানী এলিজাবেথ সিংহাসন পেয়েছিল। তাহলে রানী এলিজাবেথ ওয়াজ নট দ্য ফার্স্ট, কুইন এলিজাবেথ ওয়াজ নট দ্য ফার্স্ট, কুইন অ্যান ছিল প্রথমে। রানী এলিজাবেথের আগে কে পেয়েছিল? কুইন অ্যান। যাই হোক, পলিটিক্যাল রাইভালরি ছিল, পলিটিক্যাল রিভেঞ্জ ছিল, অনেক কিছু পলিটিক্সে চলে।
তো এরপর আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি রানী এলিজাবেথ সিংহাসনে বসছে। কে বসছে? রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ কিন্তু এই যে সিংহাসনে বসলেন, উনি কিন্তু প্রথমেই বুঝে নিয়েছিলেন যে সিংহাসনে বসলাম আমি, কিন্তু এটা যতটা আরামদায়ক ততটাই বিপজ্জনক। আজকে আমি সিংহাসনে বসে আছি, কালকে আমার মাথা গিলেটিনের সামনে চলে যেতে পারে, বুঝতে পারলে, যেখানে শিরচ্ছেদ করা হতে পারে। তাই তিনি প্রথম দিকেই কিন্তু পাওয়ারটাকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন, এবং সেই পাওয়ারটাকে রাখার জন্য রানী এলিজাবেথ সব কিছু করেছিলেন, ইচ অ্যান্ড এভরিথিং শি ডিড, বুঝতে পারলে। যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল, যারা প্রভাব প্রতি সম্পন্ন ব্যক্তি ছিল, তাদের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করা, প্রয়োজনে প্রেম করা, ঠিক আছে, প্রয়োজনে ইমোশনাল কথা বলা, সব কিছুই করে নিয়ে রানী এলিজাবেথ নিজের সিংহাসনটাকে পাকাপোক্তভাবে স্থাপন করলেন। এবং রানী এলিজাবেথের আর কোথাও ডাউট থাকলেও না যে, কিন্তু তিনি কোনোদিনই পাওয়ার শেয়ারিংয়ে বিশ্বাস করতেন না, মানে আমি যে ক্ষমতা ভাগ করে নেব, ঠিক আছে, এইটাতে উনি কোনোদিনই বিশ্বাস করতেন। এমনকি জীবনে প্রেম এসছে, রানী এলিজাবেথের জীবনে একাধিকবার প্রেম এসছে, এবং রানী এলিজাবেথের জীবনে প্রেম এলেও কিন্তু তিনি কোনোদিন বিয়ে করেননি। কেন বিয়ে করেননি? তার কারণ বিয়ে করলেই ক্ষমতা ভাগ করতে হতো। কি করতে হতো? ক্ষমতার বিভাজন হয়ে যেত, যেটা রানী এলিজাবেথ কিন্তু মোটেও চাননি, বুঝতে পারলে কিনা। কারণ একদিক থেকে বলতে পারেন রানী এলিজাবেথ কাউকে বিশ্বাসও করতে পারছিল না, ইন এ ওয়ে, একদিক থেকে ভাবতে গেল এইরকম দাঁড়িয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। তো উনি কিন্তু কাউকে বিয়ে করেননি। তো সারা নগরীতে, সারা ইংল্যান্ডে একটা প্রোপাগ্যান্ডাকে তিনি চালু করিয়েছিলেন। প্রোপাগ্যান্ডা মানে রাজ্য চালনার উদ্দেশ্যে কিছু মিথ্যাকে চালিয়ে দেওয়া, লোকের মাথায় ভরে দেওয়া, ঠিক আছে, দ্যাটস কল্ড প্রোপাগ্যান্ডা, দ্যাট ইজ কল্ড প্রোপাগ্যান্ডা, বুঝতে পারলে। তুমি যদি পাকিস্তানে যাও, তুমি যদি পাকিস্তান নামক দেশটাতে যাও, ওরাও একটা প্রোপাগ্যান্ডা চালায়। কি বলতো প্রোপাগ্যান্ডা? পৃথিবীর নাকি সব থেকে ভালো দেশটার নাম হলো পাকিস্তান, ওরা এই প্রোপাগ্যান্ডা চালায়, বুঝতে পারলে। আরেকটা প্রোপাগ্যান্ডা চালায় যে ইন্ডিয়ার সাথে ওরা নাকি 5 বার লড়াই করেছে, আর 5 বারেই ওরা জিতেছে নাকি, এই প্রোপাগ্যান্ডাটাও চালায়। তাহলে 71-এর যুদ্ধে ওই যে 91,000 সৈনিক কোথায় সারেন্ডার হলো, রাইট, এটা একটা বিষয়। 2 নম্বর, কার্গিল থেকে ওরা সরলই কেন, 2 নম্বর বিষয়। যতগুলো যুদ্ধ হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া জিতেছে, ভারতবর্ষ জিতেছে, এবং সেটা হিস্টোরিক্যালি রেকর্ডেড পুরো বিষয়টা, ঠিক আছে। ওদের যে আর্মি জেনারেলরা আছে, রিটায়ার্ড হওয়ার পর বড় বড় তাবড় বই লিখেছেন, বিখ্যাত, এবং সেখানে প্রতিটি আর্মি জেনারেল এইটাই ঘুরে ফিরে রিটায়ারমেন্টের পর এইটাই লিখেছেন যে আমরা যে লড়াইগুলো করেছিলাম, ইন্ডিয়া কোনোদিনই ফার্স্টে অ্যাটাক করেনি, আমরাই 5 বার অ্যাটাক করেছিলাম এবং আমরাই 5 বার হেরেছি, বুঝতে পারলে। এটা আর্মি জেনারেলরা বলে, কিন্তু সেখানকার আবার কমন লোক, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, না, ইন্ডিয়া আমাদের কাছে হেরেছে। আর আর্মি জেনারেলরা যারা লড়াই করেছে তারা বলছে যে আমরা 5 বার হেরেছি আর ইন্ডিয়া কোনোদিন অ্যাটাক করেনি, আমরা অ্যাটাক করেছি। ওটা আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের ভুল সিদ্ধান্ত ছিল, বা আমাদের যারা মিলিটারির হেডে ছিল তাদের ভুল সিদ্ধান্ত ছিল, এবং 5 বারই আমাদের শিকাস্ত হয়েছে, পরাজিত হয়েছে আমরা। এটা ওরা বলছে, একজন বললে মানত, মাল্টিপল, মিনিমাম 20 জন বড় বড় সব মিলিটারি অফিসার্সরা এটা বলেছে। তো তাও প্রোপাগ্যান্ডা চলে। প্রোপাগ্যান্ডা এইরকম একটা ফলস জিনিসকে চালিয়ে দেওয়া। নিজের তো কুইন এলিজাবেথ ওইরকম কিছু প্রোপাগ্যান্ডা চালিয়েছেন। তার মধ্যে একটা প্রোপাগ্যান্ডা ছিল ভার্জিন কুইন। রানী এলিজাবেথকে কি বলা হতো? ভার্জিন কুইন। কিন্তু ভার্জিন তো ছিলেনই না উনি, ঠিক আছে, অথচ তাকে সবাই সম্মান করতো ভার্জিন কুইনিজম। ভার্জিন মেরি, যেমন সেই যীশু খ্রিস্টের মাকে ভার্জিন মেরি বলা হয়, উনি তো সত্যিই ভার্জিন মেরি ছিলেন। রানী এলিজাবেথ কোন থেকে ভার্জিন কুইন হলো? দ্যাট ওয়াজ এ প্রোপাগ্যান্ডা, দ্যাট ওয়াজ এ প্রোপাগ্যান্ডা, বুঝতে পারলে। এইভাবে চলেছিল জিনিসগুলো। তো রানী এলিজাবেথ যাই হোক, যখন সিংহাসনে বসলেন সবকিছু স্মুথলি চলছিল, কিন্তু রানী এলিজাবেথের একটা সমস্যা ছিল, বুঝতে পারলি? কি সমস্যা ছিল? দেশের মধ্যে জলদস্যুদের আক্রমণ ছিল। এখানে ইংল্যান্ড, তুই যে দেখিস, ইংল্যান্ড একটা দ্বীপের মতো, চারিদিকে শুধু সমুদ্র, ঠিক আছে। এবার সমুদ্রে জলদস্যুদের উৎপাত ছিল। কারা ছিল? জলদস্যু, পাইরেটস বলা হয়। পারলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা একবার দেখে নিও। জলদস্যু যে কি তাহলে তুমি দেখে যাবে, জ্যাক স্প্যারোকে দেখে নেবে, ঠিক আছে। তো তুমি উইল আন্ডারস্ট্যান্ড, রাইট? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই রানী এলিজাবেথ এই জলদস্যুগুলোকে সামলাতে পারছিল, কারণ সমুদ্র তো অনেক বড়। ইংল্যান্ড কি বড়? ইংল্যান্ড থেকে বহু বড় হয় সমুদ্র, ঠিক আছে। ইংল্যান্ডেই সামলে নিচ্ছে রানী এলিজাবেথ, এইটাই অনেক বড় কথা। তুই বলছিস সমুদ্রে গিয়ে আবার পাইরেটস ধরো, ঠিক আছে। তো ওটা কিন্তু একটা বিশাল কঠিন কাজ ছিল। তো রানী এলিজাবেথ পাইরেট থেকে কোনোভাবে ট্যাকেল করতে পারছিল না। আর পাইরেটসগুলো কি করছিল? দেশের মাটিতে আসেই না, মূলত সমুদ্রেই থাকে। সমুদ্রে কোনো একটা দ্বীপে থাকলো কিছুদিন, হয়তো 7 দিনের জন্য ডেরা গাড়লো,
চলে গেল। তারপর আবার ওখানে এনজয় করলো, হোটেলে থাকলো, স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করলো, এনজয়মেন্ট করলো, চলে গেল। আবার বাণিজ্যিক জাহাজ যাচ্ছে, সেগুলোকে লুটপাট করতো। তো এই ছিল ওদের কাজ, জলদস্যু। বাই দ্য ওয়ে, আজকের দিনেও কিন্তু জলদস্যু আছে, জানো তো? 2024-এও জলদস্যু আছে। এই আমাদের ম্যাডাম ভাবছে যে আমি চাকরি পাওয়ার পরেই সমুদ্র যাত্রাতে বার হবো, সমুদ্রে আমি ঘুরতে যাব, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখবে, সমুদ্রে আজও জলদস্যু আছে। সোমালিয়া নামক একটা দেশ আছে, দেশটার নাম সোমালিয়া। ওখানে লোকের কাজকর্ম নেই কিছু, মানে দেশটা খুবই গরিব দেশ বটে, বুঝতে পারলে? ওখানকার লোকজন বড় হয়ে, যেমন এই ছেলেটা বড় হয়ে ভাবে আমি টিচার হবো, প্রফেসর হবো, এই ম্যাডামটাও বড় হয়ে ভাবে আমি নার্স হবো, ঠিক আছে? এ বড় হয়ে ভাবে যে আমি পুলিশ অফিসার হবো। সোমালিয়াতে ছেলেরা যখন বড় হয়, ওর ভাবে আমি বড় জলদস্যু হবো, পাইরেট হবো, ঠিক আছে? এইরকম দেশটা কিছু করতেও পারে না, কি করবে? মানে গরিব দেশ না, রাইট? তো কন্ট্রোলও করতে পারে না। পাইরেট এবং পাইরেসি একটা হার্ড রিয়েলিটি ওই দেশটা। ওই দেশ থেকে সব পাইরেটসগুলো বার হয়, আর যত বাণিজ্যিক জাহাজেতে লুটপাট করে। তো এখনও ওইটা প্রবলেমটা চলছে, ঠিক আছে? তো যাই হোক, সেই যুগে ওইরকম প্রবলেম ছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে পাইরেটসগুলো বেরোতো এবং কোথায়? সমুদ্রের মধ্যে ঘুরতো, বুঝতে পারলে? ছোট দল থেকে শুরু করে বড় দল, মাঝারি দল, বিভিন্ন ধরনের দল ছিল। সবার নিজেদের নিজে ফ্ল্যাগ থাকতো, পতাকা থাকতো, ঠিক আছে? ব্ল্যাক বিয়ার্ড নামক সমস্ত ভয়ঙ্কর পাইরেটসের নাম পাবি তুই, ঠিক আছে? এবং পাইরেটসদের নিয়ে কত গল্প কাহিনী, গল্প কথা লেখা হয়েছে, কত লিজেন্ডারি রয়েছে পাইরেটসদের, ঠিক আছে? এরকম সব বিভিন্ন, মানে সেই যুগে একটা পাইরেটস একটা বড় ব্যাপার ছিল। এবার কি হলো, একটা দেশ ছিল ইংল্যান্ডের পাশেই, দেশটা বটে স্পেন। কি নাম দেশটার নাম? স্পেন। স্পেন একটা উন্নত দেশ ছিল, এবং স্পেন সেই যুগে একটা ভয়ঙ্কর রকম উন্নত দেশ, মানে দারুণ উন্নত দেশ স্পেন। স্পেন কিন্তু ব্যবসা বাণিজ্য এবং উন্নতিতে বিশ্বাস করতো। স্পেন কিসে বিশ্বাস করতো? ব্যবসা বাণিজ্য এবং উন্নতি। এবং ওরা খ্রিস্টানিটিতে স্প্রেড করতে চাইতো, খ্রিস্টান ধর্মটাও স্প্রেড করতে চাইতো। স্পেন কিন্তু যে শক্তিশালী দেশ, খেয়াল রাখবে, যেই শক্তিশালী দেশ সেই দাদাগিরি করে। এইটা হচ্ছে জিওপলিটিক্স একটা বেসিক রুল। তুই যে শক্তিশালী সেটা প্রমাণ করতে গিয়ে তোকে দাদাগিরি করতে হচ্ছে। যে আমেরিকা যে শক্তিশালী, কোথায় মধ্যপ্রাচ্য বল, কোথায় কি বল, আমেরিকা এসে গিয়ে ছড়ি ঘোরাবে যে হ্যাঁ এইটা করা উচিত ছিল, এইটা করা উচিত। তো কেউ বলেই নি রে ওপিনিয়ন শেয়ার করতে, না আমার নাকটা তো অনেক লম্বা, নাকটা তো ঢোকাতেই হবে, ঠিক আছে? তো আমেরিকা, দিস ইজ আমেরিকা, রাইট? মানে শক্তিশালী হয়ে গেলে এটা তুই বলতে পারিস জিওপলিটিক্সের রুল বটে। তো সেই যুগটাতে স্পেন ছিল অনেক শক্তিশালী। কে ছিল? স্পেন। এবার স্পেনের প্রবলেম একটা অন্য প্রবলেম হয়ে গেল। স্পেন কি? স্পেন ব্যবসা বাণিজ্যেও বিশ্বাস করতো, প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। এবার স্পেনের জাহাজগুলো ইংল্যান্ডের পাশ দিয়ে, ওই যে সমুদ্রটা দিয়ে যেত, তখন পাইরেটসরা লুট করে নিত। স্পেনের ব্যবসায়ী গোষ্ঠী রাজার কাছে অভিযোগ জানালো যে আমাদের জাহাজগুলো লুট করে নিচ্ছে। তো তখন স্পেনের রাজা রানী এলিজাবেথকে বললো যে দেখো, তোমাদের ঘর থেকে পাইরেটসগুলো বার হচ্ছে, তো এইটার দায়িত্ব কিন্তু বাবু তোমাকেই নিতে হবে। পাইরেটসগুলোকে তুমি দমন করো, ঠিক আছে? নইলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, স্পেনের রাজা কিছু ভুল বলছিল? ঠিকই তো বলছে, ওরা তো শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করছে রে, আমাদের ব্যবসা বাণিজ্য করতে দাও। তো স্পেনের রাজা ঠিকই বলেছিল রানী এলিজাবেথকে যে পাইরেটসদের দমন করো। রানী এলিজাবেথ কিছুটা লজিক্যালও হলেন, হ্যাঁ পাইরেটসদের দমন করা উচিত, খুব কঠিন আইন বানিয়ে দিলেন। এবং যে নেভি ছিল ইংল্যান্ডে, তাদের তিনি নির্দেশ দিয়ে দিলেন যে যেখানে পাইরেটসদেরকে দেখতে পাবে মেরে ঝুলিয়ে দাও, কোনো আইন আদালতের কিছু দরকার নেই পাইরেটসদের জন্য। এইরকম কঠিন আইনের থেকে আর কঠিন আইন তুই কী বানাবি বল? পাইরেটসদেরকে দেখা মাত্র কোনো আইনের আওতায় আনার দরকার নেই, ওখানে মেরে ওদের ফাঁসি দিয়ে দাও, বা যেমন লিগেল ইললিগাল যা পারবে করো, মোট কথা পাইরেটসের প্রবলেম থেকে সলভ করো এই প্রবলেমটাকে। এত বড় অর্ডার দিয়ে দিল, তবুও পাইরেটস থেকে এরা হারাতে পারছিল না। তার কারণ, তোর যতই আর্মিটা শক্তিশালী হোক না কেন, তুই তো আর জলের মাছ নোস, তো মাছের সাথে কি করে লড়বি? তুই তো স্থল থেকে আসছিস, আর ওরা মাছ হয়ে গেছে অর্ধেকটা সমুদ্রে দেখে দেখে, সমুদ্রের আনাচে কানাচে সব জায়গায় জেনে ওরা বহু দূর থেকে দেখতে পেয়ে যেত এই রানীর সেনাবাহিনী আসছে। কোন দিকে অদৃশ্য হয়ে যে মরিচিকা হয়ে গেছিল, একদম মিরাজ বলতে গেলে, তুই দেখতেই পাবি না, একটু আগেই ছিল কোন দিকে গায়েব হয়ে গেল। ওরা এমন সমস্ত জায়গাগুলো জানতো, এমন সমস্ত গুপ্ত ঠিকানাগুলো ছিল যে পাইরেটস দিকে দমন করা কঠিন হয়ে গেছিল। তবু প্রচুর পাইরেটসকে মারা হলো, ধরা হলো, ফাঁসি দেওয়া হলো, কিন্তু পাইরেটস প্রবলেম সলভ হলো না। আবার ওইদিকে স্পেনের জাহাজের উপর আক্রমণ চলছেই, স্পেন শেষে বিরক্ত হয়ে গেল। স্পেন তখন
বললো যে তাহলে আমরা হামলা করব, তোমার দ্বারা যদি হচ্ছে না তাহলে আমরা করবো। তবে আরও অন্যান্য কারণ ছিল, আমি একটা কারণের উপর গুরুত্ব আরোপ করে বলছি বিষয়টা। তখন আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে একটা যুদ্ধ তৈরি হবে। তো স্পেনের তখন বিশাল নৌবহর, আজকে ইংল্যান্ড শক্তিশালী বলতে পারিস, কিন্তু সেই যুগে ইংল্যান্ড শক্তিশালী ছিল না ততটা, স্পেন নিঃসন্দেহে বেশি শক্তিশালী ছিল। মানে ধর ব্যাপারটা খানিকটা এইরকম, যদি আমেরিকা এবং বাংলাদেশে লড়াই হয়, আমরা জানি কি রেজাল্ট হতে যাচ্ছে। আমেরিকা এবং বাংলাদেশে যদি লড়াই হয়, এবার আমেরিকা এবং বাংলাদেশের মাঝে সমুদ্র রয়েছে, আমেরিকা যে আসছে তো বিরাট বিরাট জাহাজে সৈনিক আনতে হবে, বিশাল বিশাল সৈনিক নিয়ে আসছে আমেরিকান নেভি, রাইট? এই যে এইরকম সিনারিও হয়ে গেল ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে। স্পেনের থেকে ওদের একটা বিখ্যাত নৌবহর ছিল, নাম ছিল দ্য স্প্যানিশ আর্মাডা। কি নাম ছিল? দ্য স্প্যানিশ আর্মাডা, সেই যুগের বিখ্যাত নৌবহর, বুঝতে পারলে? সবদিকে বড়, সবদিকে শক্তিশালী নেভি। তো দ্য স্প্যানিশ আর্মাডা যিনি ছিলেন, যে সেনানায়ক ছিলেন, তিনি স্পেনের থেকে রওনা দিলেন। কোন দিকে রওনা দিলেন? ইংল্যান্ডের দিকে। এবং ইংল্যান্ডের দিকে হামলা করলেন ইংল্যান্ডকে। রানী এলিজাবেথ মহা মুশকিলে পড়লেন। রানী এলিজাবেথ জানেন যে আমি লড়াই করতে পারবো না, রাইট? তার কারণে এত শক্তি সরাসরি লড়াই পারবো না। রানী এলিজাবেথ একটা মিটিং ডাকলেন, সেই মিটিংয়ের জলদস্যু দিকে ডাকলেন। জলদস্যুরা রানীর কথা শুনে, আহ্বান শুনে এলো। জলদস্যুদের বিভিন্ন গোষ্ঠী, পুরো জামেডা লাগলো পুরো, বলতে পারিস পুরো, বুঝতে পারলি? বিভিন্ন ধরনের জলদস্যুদের সব সর্দাররা এসে উপস্থিত হলো। রানী ওদের কাছে একটা খুব ইমোশনাল অ্যাপিল করলেন যে দেশের বিপদ, তোমরা দেশকে সাহায্য করো, এই বিপদে যদি দেশকে সাহায্য করো তাহলে তোমাদের অপরাধগুলো মাফ করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের দেশপ্রেমী হিসাবে কনসিডার করা হয়, ঠিক আছে? এটা জলদস্যুদের কাছে একটা খুব ভালো অফার মনে হলো। তার কারণ ওরা জানতো যে আমরা আজ না হয় কাল ধরাই পড়ে যাবো, ঠিক আছে? তো তার থেকে একটা স্টেবল লাইফ পাবো। রানী এলিজাবেথ বলছে আবার জমিও দেবো, থাকবার ব্যবস্থাও করে দেবো। তো তাই লড়াইটাতে জুড়ে যায় রানীর সাথে। রানীর বিরুদ্ধে গিয়ে আর কিছু লাভ নেই। তখন পুরো পাইরেটস গোষ্ঠী রানীর দলে হয়ে গেল, বুঝতে পারলে কিনা? এবার তাহলে রানীর নিজের সৈন্য প্লাস পাইরেটসরা। এবার ওইদিকে স্প্যানিশ আর্মাডা আসছে, বিশাল বড় বড় জাহাজ, ভারী ভারী জাহাজ, যেটার মধ্যে 1000, 2000, 10,000 করে সৈনিক আছে, আর বড় বড় নৌবহর নিয়ে আসছে। কি উদ্দেশ্য? কি? ইংল্যান্ডকে ধ্বংস করে দেয়া, রানী এলিজাবেথকে শিক্ষা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু ঘটনা কি হলো, যখন ওরা মাঝ সমুদ্রে এসেছে, পাইরেটসরা হামলা করে দিল। পাইরেটস তো ডুঙ্গি রে, ছোট ছোট নৌকা, ঠিক আছে? যেখানে হয়তো 3 থেকে 4 জন, 7 জন, 10 জন, 15 জন বসা যায়, এইরকম। আর স্প্যানিশ আর্মাডা দেখি একটা নৌকাতে 1000 জন বসে আছে, সব রণসজ্জায় সজ্জিত, বুঝতে পারলে? সব লড়াই করবার জন্য রেডি হয়ে আছে, সব অস্ত্র শস্ত্র নিয়ে সৈনিক, 3000 সৈনিক একটা নৌকায়, একটা জাহাজে চেপে আছে। ওইটাকে 15 জন মিলে অ্যাটাক করছে। কারা অ্যাটাক করছে? পাইরেটসগুলো। এই 10 জনের একটা দল, এই 5 জনের একটা দল মানে অ্যাটাক করছে বড় বড় জাহাজগুলোকে। তখন যে স্প্যানিশ আর্মাডার যে সেনাপতিটা ছিল, ওর ইগোতে লেগে গেল, ইগোতে আঘাত লেগে গেল। বলছে এরা কি করছে, কি মূর্খগুলো, ঠিক আছে? আমাদের নৌবহরকে আক্রমণ করছে, জলদস্যুরা আমাদেরকে লুট করবে বলছে। আমরা এখানে সৈনিকরা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়েছে, দেশকে লুট করতে যাচ্ছি, আর এরা এই মশামাছির দল কি করছে, আমাদেরকে আক্রমণ করছে। ছোট ছোট ধর ডুঙি নৌকা, 3-4 জন করে বসে, 7 জন 10 জন, বড় নৌকা হলে 15-20 জন আর কি। তো তারা আক্রমণ করছে কাকে? স্প্যানিশ আর্মাডাকে। এবার কি হচ্ছে, ভারী জাহাজের কিছু সুবিধাও থাকে, অসুবিধাও থাকে। ভারী জাহাজে প্রচুর সৈনিক নিয়ে যেতে পারে, কিন্তু এবং ভারী জাহাজের স্পিডও বেশি হয়, অনেক স্পিড, ঠিক আছে, বুঝলাম। কিন্তু ভারী জাহাজকে তুই থামাতে পারবি না হঠাৎ করে, এইটা একটা বিষয়। 2 নম্বর, ভারী জাহাজকে তুই টার্নিং করাতে পারবি না সহজে, বুঝতে পারলি? ছোট নৌকার যেমন কিছু অসুবিধা আছে, বেশি ক্যারি করতে পারবি না, কিন্তু ছোট নৌকার কিছু সুবিধাও আছে। হালকা হয় নৌকা, তুই চাইলে কাঁধে করেও তুলে দিতে পারবি নৌকা, যদি 2 জন মিলে আছিস। ছোট ডুঙ্গি রে, ঠিক আছে? নৌকা তাড়াতাড়ি এদিক ওইদিক যেতে পারছে। তো মশা মাছির মতো বিরক্ত করে দিল পুরো স্প্যানিশ আর্মাডাকে। এই দিক থেকে বোম ছুটছে, এই দিক থেকে তীর ছুটছে, রাইট? তখন স্পেনের যে প্রধানটা ছিল বলে, ইংল্যান্ডকে পরে দেখবো, আগে এইগুলোকে সায়স্তা করি। এতে দুঃসাহস দেখে তো আমি অবাক হয়ে যাই, আমাদের উপর আক্রমণ। ওর যে ইগোটাকে হার্ট করে দিয়েছিল। আরে দ্যাট ওয়াজ এ ট্র্যাপ, ওটা একটা ট্র্যাপ ছিল। তো স্পেনিশ আর্মাডা যে ছিল ঘুরে গেল, ইংল্যান্ডের দিকে গেল না। কোন দিকে ঘুরে গেল? পাইরেটসদের দিকে ঘুরে গেল।
বললো না, আজ পাইরেটস দিকে আগে শেষ করবো, বা দ্যাট ওয়াজ এ ট্র্যাপ। ওটা কি ছিল? একটা ট্র্যাপ ছিল। এইবারে কি হলো, পাইরেটস দিকে ঘুরে গেল। তোর যতই শক্তি থাক, ইউ ক্যান নট ফাইট এগেনস্ট জিওগ্রাফি। তুই জিওগ্রাফির এগেনস্টে লড়তে পারবি না। তোমাকে আমি 3000 সৈনিক দিয়ে দিচ্ছি, আমার কাছে 30টা সৈনিক দাও, কিন্তু আমিই জিতবো। কেন বলো তো? আমি হিমালয়ের চূড়ায় বসে থাকবো, ঠিক আছে, হিমালয়ের চূড়াতে আমার গ্রামটা, আর তুমি আসছো নিচ থেকে 3000 সৈনিক নিয়ে। তোমার 3000 সৈনিক ওই যে ঠান্ডাতে মরে যাবে 3000 জন সৈনিক, তারপর ধস নামবে, তারপর বরফ জমবে, কতজন খাদে ঢুকে যাবে, উপর পর্যন্ত উঠতেই পারে, অক্সিজেনের অভাবে মরে যাবে। তাহলে ইউ ক্যান নট ফাইট এগেন্স্ট জিওগ্রাফি। তোমার কাছে 3000 জন সৈনিক থাকে, আমাকে 30টা সৈনিক দিয়ে দাও, আমাকে কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন যেন আমার পছন্দ মতো হয়, অ্যান্ড আই ক্যান উইন। বুঝতে পারলে কিনা? তাহলে তুমি লড়াই কি করে জিতবে? লড়াই সৈনিক থেকে হয় না, জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে কিনা? তো যাই হোক, এখানে যখন আমরা দেখলাম যে ওরা ট্র্যাপে পড়ে গেল, ওরা তখন বললো জলদস্যুতে আগে হামলা করি চল। তো স্প্যানিশ আর্মাটা ইংল্যান্ডের দিকে না গিয়ে জলদস্যুদের দিকে চলে গেল। এবার জলদস্যুরা কি করেছিল, ওটা ট্র্যাপ ছিল একটা, ইচ্ছা করে সেই জায়গাগুলোতে নিয়ে গেল যেখানে ঘূর্ণিঝড় হয়, সে ভিতরে হুয়েলপুল তৈরি হয়ে যায়, যেখানে লুকানো পাথর আছে, স্পিডে জাহাজ যাচ্ছে, পাথরে চোট খেয়ে ভেঙে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের মধ্যে ডুবে যাচ্ছে। আবার সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হলো যেখানে হয়তো জাহাজ আটকে যাবে, লকড হয়ে যাবে, ওদের কিছু করবার নেই। এই সমস্ত করে করে জাহাজগুলোকে ভাসিয়ে দেয়। এবার মাঝ সমুদ্রে ওরা গেল ফেসে, কারা? সৈনিকগুলো। আর নাও ইট ওয়াজ পাইরেটস টার্ন। পাইরেটসগুলো তারপর হামলা করে করে এদের, রানীর নিজের তো সেনা তো ছিলই, এইভাবে স্প্যানিশ আর্মাটাকে ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করে দিল। বিখ্যাত স্প্যানিশ আর্মাটা হেরে গেল। তখন রানী এলিজাবেথ, সেখানকার যে রানী হলো, সবাই তাকে মেনে নিল যে হ্যাঁ, বিচক্ষণ, দক্ষ, শক্তিশালী, সাহসী রানী। এইটা ছিল রাজনৈতিক দিক থেকে আমরা দেখতে পেলাম, এত সমস্ত কিছু ঘটলো। সাহিত্যের দিক থেকেও একটা ছেলে দাপিয়ে বেড়াচ্ছিল, ছেলেটার নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। কি নাম ছিল? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে কত তর্ক বিতর্ক।